Hello students, welcome back to Show Success Classes. I am Kamal Char and today we shall discuss on the poem The Snail by William Cowper. Students, আজ আমরা তোমাদের ইংরেজি বইয়ের যে শেষ লেসনটা রয়েছে দ্য স্নেল বাই উইলিয়াম কাউপার নিয়ে আলোচনা করব। প্রতিটি লাইনে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বাংলায় অনুবাদ করা হবে এই ভিডিওতে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর এই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা পুরো কবিতাটার সম্পূর্ণ মানে বুঝতে সমর্থ হবে। উইলিয়াম কাউপার ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি, যিনি 1731 সালে জন্মেছিলেন এবং 1800 সাল পর্যন্ত বেঁচেছিলেন। তিনি এই তার জীবনকালে বিভিন্ন বিখ্যাত কবিতা আমাদের উপহার দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এই দ্য স্নেল। দ্য স্নেল কবিতাটা আসলে একটা শামুক নিয়ে লেখা। একটা শামুক হলো এমন একটা প্রাণী যে কিনা সম্পূর্ণ স্বনির্ভর। সে আমাদের মতো মানুষেরা কি করে আমরা সবসময় অন্য জিনিসের উপর নির্ভরশীল, সমাজের উপর নির্ভরশীল, অর্থাৎ অন্য মানুষ ছাড়া বাঁচি না, জিনিসপত্র ছাড়া বাঁচি না। আমাদের বাড়ি চাই, গাড়ি চাই, সাইকেল চাই, টিভি চাই, মোবাইল চাই, বই চাই। দেখো, আমাদের অনেক কিছু জিনিস দরকার, এমনকি রান্নাবান্না করে খেতে হয়, সমস্ত কিছু জিনিস দরকার। বাট ফর এ স্নেল হি নিডস নাথিং বাট হিমসেলফ। সে নিজেকেই নিজের চায়, তার নিজের মধ্যে, তার যে খোলসের মধ্যেই সে থাকে, সেটাই তার বাড়ি, এবং যেখানেই যায় তার নিজেকে নিয়ে যায়, অর্থাৎ তার বাড়ি সমেত সে নিজে যায়, তার খোলসটাই তার বাড়ি, এবং এছাড়া তার কিছুই নেই। এই নিয়ে এবার কবিতা হবে, তো বিস্তারিত আলোচনা কবিতার মধ্যেই আসবে। চলো তারা শুরু করা যাক আজকের কবিতা দ্য স্নেল। অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর হ্যাঁ, আমার এই চ্যানেলে তোমাদের প্রতিটি লেসন আমি পাবলিশ করেছি ব্যাখ্যা সহ, সেগুলো অবশ্যই দেখো এবং এই জন্য সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের কাছে সময় মতো ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। To grass or leaf or fruit or wall, the snail sticks close nor fears to fall. দেখো স্টুডেন্টস, এখানে প্রথম লাইনে কি বলেছে? To grass or leaf or fruit or wall। এখানে কতগুলো জায়গার কথা বলা হয়েছে, যেমন গ্রাস মানে ঘাস, লিফ মানে পাতা, ফ্রুট মানে ফল, অথবা ওয়াল মানে দেওয়াল। মানে শামুকেরা যেসব জায়গা দিয়ে চলাচল করে, যেসব জায়গায় তাদের চলাচল, সেই জায়গাগুলোর নাম বলা হয়েছে, এবং সেই সঙ্গে বলা হয়েছে যে দ্য স্নেল স্টিক্স ক্লোজ। স্নেল অর্থাৎ শামুকটা, স্টিক মানে কি না, খুব কাছাকাছি জড়িয়ে থাকা, চিটিয়ে থাকা বা আটকে থাকা। তো শামুক কী করে, তার মাংসলো যে প্যাড, নিচে যে মাংসলো অংশ দিয়ে কি করে তার সঙ্গে আটকে থাকে, সেটাকেই বলেছে দ্য স্নেল স্টিক্স ক্লোজ। খুব কাছাকাছি আটকে থাকে, যেন খানিকটা চিটিয়ে থাকার মতো। তো সেটাই বলা হচ্ছে দ্য স্নেল স্টিক্স ক্লোজ। শামুকটা খুব নিবিড়ভাবে আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, অর্থাৎ বলছি যে ফিয়ার মানে ভয় পাওয়া, আর ফল মানে পড়ে যাওয়া। দেখো, নর ফিয়ার্স টু ফল অর্থাৎ পড়ে যাওয়ার ভয়ও পায় না। মানে কি, স্নেলদের চলাচল, মানে তাদের যে গতিটা কিভাবে হয় না, মাংসলো প্যাড দিয়ে। তারা কি করে না, একটা ভেজা ভেজা একটা মাংসলো প্যাড দিয়ে পাতা বা ঘাস বা ফল বা দেওয়াল, যার উপরেই চলুক না কেন, ভালো করে খুব কাছাকাছি আটকে থাকে, যার ফলে পড়ে না। সেটাই বলেছে টু গ্রাস অর লিফ or fruit or wall, the snail sticks close nor fears to fall। অর্থাৎ ঘাস, পাতা, ফল বা দেওয়ালে শামুকটা খুব নিবিড়ভাবে আটকে থাকে এবং পড়ে যাওয়ার ভয় পায় না। As he grew there, house and all together। দেখো এখানে কি বলেছে, as he grew there। grow মানে হচ্ছে বেড়ে ওঠা, ছোটোবেলা থেকে বড় হয়ে বেড়ে ওঠে, তার শরীরটাও বড় হয়, তার বয়সটাও বাড়ে, তো সেটাকেই বলছে গ্রো বা গ্রোথ। সেক্ষেত্রে তার পাস্ট টেন্সে গ্রিউ। অ্যাজ হি গ্রিউ দেয়ার, যেন কিনা সে সেখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল, তার বাড়িঘর এবং সমস্ত কিছুই টুগেদার, একসঙ্গে। দেখো, একটা শামুকের ব্যাপারে যদি আমরা খুব ভালো করে ভাবি, তাহলে দেখতে পাবো যে শামুক যখন জন্মায় তখন তার বাড়ি, তার যে বাসাটা সঙ্গে নিয়েই, অর্থাৎ তার চারিদিকে, তার মাংসলো শরীরের চারিদিকে খোলসটা আবৃত থাকে, অর্থাৎ খোলসটা পরেই সে জন্মায়। এবং তারপরেও
যখন সে বড় হয়ে উঠতে থাকে তার সঙ্গে সঙ্গে তার বাড়ি অর্থাৎ তার খোলসটাও বাড়তে থাকে। তার বাড়ি বলতে ওই খোলসটাই তার মধ্যেই সবসময় থাকে, কখনো সে বেরোয় না। উই ক্যানট ইমেজিন এ স্নেল উইদাউট ইটস শেল। তো সেই রকমই আমরা কখনোই ভাবতে পারি না যে একটা শামুক আছে তার খোলস ছাড়া। তো আমরা যেমন কি করি না, আমাদের কোথাও গেলে সঙ্গে জিনিসপত্র নিয়ে যাই, এক্ষেত্রে কি হয় না শামুকের ক্ষেত্রে কিছুই জিনিসপত্র নেই, তার ওই বাড়িটা সঙ্গে সঙ্গেই যায়, তাকে প্রোটেক্টিভ শেল, এটা তাকে মানে বাঁচায় বাইরের আঘাত থেকে বা আবহাওয়া থেকে বাঁচায়। তো সেক্ষেত্রে এটা বাড়ি হিসেবেই বলা যেতে পারে। তাই বলা হয়েছে অ্যাজ ই গ্রিউ দেয়ার, যেন কিনা সে সেখানে বড় হয়ে উঠেছে, হাউস অ্যান্ড অল, বাড়ি এবং সমস্ত কিছু টুগেদার, সমস্ত কিছু একসঙ্গে। উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। স্টুডেন্টস এখানে উইথিন কথাটা কি, কোনো কিছুর ভেতরে বোঝানো হয়। আর দ্যাট হাউস, এখানে দেখো দ্যাট হাউস বলতে পার্টিকুলারলি দ্যাট হাউস মানে এখানে নির্দিষ্ট বাড়ির কথা বলা হয়েছে। মিনস স্নেল রিসাইডস ইন হিজ শেল, তার যে খোলসের মধ্যে শামুকটা বাস করে, তো সেই তার যে খোলসটাকে সেখানে বাড়ি বলা হয়েছে এবং সেটা নির্দিষ্ট করে বলা হয়েছে। তাই দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেড দ্যাট হাউস। উইথিন দ্যাট হাউস মানে ওই বাড়িটার ভেতরে। সিকিউর হি হাইডস, সিকিউর মানে কি নিজেকে সুরক্ষিত রাখা, অ্যান্ড হাইডস মানে কি নিজেকে আড়াল করা বা লুকিয়ে ফেলা। তো তার পুরো মানে হচ্ছে কি, উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, অর্থাৎ ওই বাড়িটার ভেতরে সুরক্ষিতভাবে সে নিজেকে আড়াল করে নেয় বা লুকিয়ে নেয়। এর পরের লাইনটা কি বলেছে দেখো, ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন কি না ডেঞ্জার মানে কি বিপদ, আর ইমিনেন্ট মানে কি সামথিং হুইচ কামস সাডেনলি, হঠাৎ করতে যখন এসে হাজির হয়ে যায় তখন তাকে বলা হয় ইমিনেন্ট, হঠাৎ করতে আসার জিনিস যা অপ্রত্যাশিতভাবে সামনে এসে যায়। তো সেক্ষেত্রে কি বিপদ যখন হঠাৎ করতে এসে যায় তখন কি করে বিটাইডস মানে কি উপস্থিত হওয়া, অ্যাপিয়ার হওয়া। তো ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস মানে কি হঠাৎ করতে কোনো বিপদ এসে হাজির হলে তখন কি করে, উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, যে ওই বাড়িটার ভেতরে নিজেকে সুরক্ষিতভাবে লুকিয়ে নেয়। অফ স্টোম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। দেখো শেষের লাইনটা কি বলেছে, অফ স্টোম, কি ধরনের বিপদ সেগুলো বলা হয়েছে। অফ স্টোম মানে কি, স্টোম মানে হচ্ছে ঝড় ঝঞ্ঝা। অর আদার হার্ম মানে কি ক্ষতি হওয়া, কোনো কিছু ক্ষতি হওয়া। বিসাইডস অফ ওয়েদার মানে আমরা জানি আবহাওয়া থেকেও আমাদের মানে শামুকের কোনো ক্ষতি হতে পারে, যেমন কিনা বন্যা হওয়া, প্রচণ্ড রোদ, জল বৃষ্টি, যাই হোক। তো প্রাকৃতিক দুর্যোগে ছাড়াও কোনো বিপদ যদি এসে যায় তখন কি করে সে নিজেকে ওই বাড়িটার মধ্যে লুকিয়ে নেয়। তাই বলেছে within that house secure he hides when danger imminent betides of storm or other harm besides of weather. সে তার বাড়িটার মধ্যে নিজেকে সুরক্ষিতভাবে লুকিয়ে নেয় যখন কিনা হঠাৎ করতে আসা কোনো বিপদ দেখা দেয়, যেটা কিনা ঝড় হতে পারে অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়াও অন্য কোনো বিপদ হয়। Give bird his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. দেখো এখানে স্টুডেন্টস প্রথম লাইনে কি বলেছে, গিভ বার্ড হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। আমরা হর্নস বলতে কি এখানে স্নেলের হর্ন বলতে কি বোঝায় না, একটা শামুকের সামনে যে সুরগুলো থাকে সেগুলোকে হর্ন বলা হয়েছে। তো যখন একটা শামুক যখন এগিয়ে যায় তার সামনে কি করে, সে সুর দিয়ে সামনেটাকে স্ক্যান করতে যায়, সামনে কোনো বিপদ আছে কিনা বা কী ধরনের পথ সমস্ত কিছু বুঝতে যায়। ইফ ইউ টাচ দিজ হর্ন স্লাইটলি মানে তুমি যদি ওই সুরগুলোকে খুব হালতো করেও ছুঁয়ে দাও, হ্যাঁ, তখন কি হয় সেটাই বলেছে এখানে। দেখো একটা ব্যাপার, গিভ স্লাইটেস্ট টাচ, এই যে পুরো ব্যাপারটা তিনটে শব্দ একসঙ্গেই একটা অর্থ, একটা মানে বের করে আনে। ইফ ইউ মেক দেম টুগেদার, গিভ স্লাইটেস্ট টাচ, then they will make a good sense. give slightest touch mean আলতো করে ছুঁয়ে দেওয়া। তার মানেটা কি, যদি তুমি শামুকের সুরগুলোকে আলতো করেও ছুঁয়ে দাও, তারপরে লাইন বলেছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। দেখো এখানে POW এর পরে অ্যাপোস্ট্রফ দিয়ে আর দিয়েছে, এটা অ্যাকচুয়ালি ছোট করে লেখা হয়েছে, পুরোটা হচ্ছে পাওয়ার। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। এখানে সেলফ কালেক্টিং মানে কি নিজেকে নিজেই সংগ্রহ করছে, মানে কি নিজেকে নিজে
ফিরিয়ে আনছে, তার খোলসের মধ্যে ফিরিয়ে আনে, তা নিজেই নিজেকে ফিরিয়ে আনে। তো সেটাই বলা হয়েছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, সে নিজেকে নিজে সংগৃহীত, অর্থাৎ তার কি আমরা বিভিন্ন ধরনের আমাদের যে ক্ষমতা আমরা বিভিন্নভাবে অর্জন করি, কীভাবে শিক্ষা নেই আমাদের শিক্ষকের কাছে বা গুরুজনের কাছে বা অন্যান্য মা বাবার কাছে। তো সেক্ষেত্রে এখানে কি হয় না, একটা স্নেল কি হয়, নিজেই নিজের শিক্ষক নিজেই নিজের কাছ থেকে শিখিয়ে নেয়। সেক্ষেত্রে এটাই বলা যায় সেলফ কালেক্টিং পাওয়ার, সে নিজেই নিজের কাছ থেকে শিখিয়ে নিয়েছে। কি শিখিয়ে নিয়েছে, কি পাওয়ারটা, সেই তার শক্তিটা কি সেটা বলেছে। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে তার বাড়ির ভেতরে নিজেকে কুঁকড়ে টেনে নেয়। কুঁকড়ে নেওয়া মানে নিজেকে সংকুচিত করে টেনে নেওয়া, সেটাকে বলছে শ্রিঙ্কস। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই জন্য হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে তার বাড়ির মধ্যে নিজেকে সংকুচিত করে পিছিয়ে নেয়। উইথ মাচ ডিসপ্লেজার, অর্থাৎ কি প্লেজার মানে কি খুশি হওয়া, ডিসপ্লেজার মানে কি অখুশি হওয়া, অর্থাৎ বিরক্ত হওয়া, সে পছন্দ করছে না ব্যাপারটা। কেউ যদি ইফ সামবডি টাচেস হিজ হর্ন হি ডাজ নট লাইক এট অল, তখন কি করে হি শ্রিঙ্কস ব্যাক ইনটু হিজ হাউস। তাহলে দেখা যাচ্ছে কি give bird his horns, the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. যদি তুমি তার সুরগুলোকে আলতো করেও ছোঁয়া দিয়ে দাও, মানে ছুঁয়ে দাও, his self-collecting power is such, তার যে স্বসংগৃহীত শক্তি এমনই, he shrinks into his house, সে তার বাড়ির মধ্যে নিজেকে সংকুচিত করে পিছিয়ে নেয়। উইথ মাচ ডিসপ্লেজার, ব্যাপারটাকে পছন্দ না করে। wherever he dwells alone. স্টুডেন্টস, এখানে ডোয়েল কথাটার মানে হচ্ছে বসবাস করা। তো শামুক কখনো এক জায়গায় বাস করে না, সে সবসময় চলাচল করতে থাকে, তার কোনো নির্দিষ্ট বাড়ি নেই। তার বাড়ি বলতে তার নিজের খোলসটাই তার বাড়ি, তার মধ্যেই সে থাকে এবং সেভাবে সে এই গাছ থেকে ও গাছ, অত ঘাসের ভেতর দিয়ে এক জমি থেকে অন্য জমিতে চলাফেরা করতে থাকে। তো সেই ক্ষেত্রে সেই জন্য বলেছে wherever he dwells। দেখো এখানে where পরে অ্যাপোস্ট্রফ দিয়ে ইআর করেছে, এটা এভার। wherever he dwells অর্থাৎ যেখানে সে বাস করুক না কেন, he dwells alone, সে একলাই বাস করে। দেখো আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যারা মানুষ, আমরা সামাজিক প্রাণী, আমরা সমাজ ছাড়া বাঁচতে পারি না। আমাদের বন্ধু বান্ধবের দরকার, আত্মীয় স্বজন দরকার, অথবা আমাদের প্রয়োজনের খাতিরে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বা কামার, ছুতোর, বিভিন্ন ধরনের মিস্ত্রি, সব কিছু, আর চাষি, সমস্ত দরকার হয়। অর্থাৎ একে অপরের সঙ্গে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা একে অপরের সঙ্গে মানে উই আর ডিপেন্ডেন্ট অন আদার্স। তো সেক্ষেত্রে কী হয়, আমরা অন্যকে ছাড়া বাঁচতে পারি না। বাট ফর এ স্নেল হি লিভস অ্যালোন, সে একলাই বাস করে, তার সমস্ত প্রয়োজন সে নিজেই পূরণ করে। তাই বলা হয়েছে wherever he dwells, যেখানেই সে বাস করুক না কেন, he dwells alone, সে একলাই বাস করে। except himself, except মানে কি ছাড়া, ভিন্ন, অর্থাৎ except himself, সে নিজেকে ছাড়া হ্যাজ চ্যাটেলস নান, তার কোনো ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। মানে ব্যক্তিগত সম্পত্তি বলতে কি, দেখো অ্যাজ এ স্টুডেন্ট তোমার হয়তো দেখবে তোমার একটা বইয়ের ব্যাগ আছে, ইউ হ্যাভ এ box for pen, and you have got some books or notebooks, and even some student can have a cycle or a scooty. তো তোমার যাই থাকুক না কেন, সে সাইকেল, স্কুটি, বইয়ের ব্যাগ বা বাক্স যাই থাকুক না কেন, তোমার কিছু আছে, তোমার ইউ হ্যাভ গট সাম পার্সোনাল বিলঙ্গিং। তো এই যে ব্যক্তিগত সম্পত্তি তোমার রয়েছে, কিন্তু দেখো ফর এ স্নেল, তার কিন্তু নিজের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। তার ব্যক্তিগত সম্পত্তি বলতে সে নিজেই এবং নিজের বাড়িটা, এটাই হচ্ছে তার ব্যক্তিগত সম্পত্তি। তাই বলেছে except himself has chattels none, তার নিজেকে ছাড়া কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। এরপরে কি বলেছে, well satisfied to be his own whole treasure। দেখো হোল ট্রেজার মানে কি পুরো সম্পত্তি বা তার সম্পূর্ণ সম্পত্তি, তার যা কিছু সম্পত্তি সেটাই হোল ট্রেজার। এই ব্যাপারটা সে তার নিজেরই সম্পত্তি, অর্থাৎ তার সম্পত্তি বলতে সে নিজেই। তার সম্পত্তি বলতে আলাদা কোনো মোবাইল না, তার কোনো ল্যাপটপ না, অথবা হি ডাজ নট হ্যাভ এ হিউজ ল্যান্ড অর সামথিং। তো সেক্ষেত্রে কি তার সমস্ত সম্পত্তি বলতে সে নিজেই, যা কিছু করবে সে নিজেই, এবং হি ইজ রিয়েলি কোয়াইট কনফিডেন্ট, সে নিজেই সমস্ত কিছু করতে পারে এবং সেই জন্য
গর্বিত, সে সেই জন্য আত্মসন্তুষ্ট। সে আত্মসন্তুষ্ট কথাটাকে স্যাটিসফাইড বলা হয়েছে, ওয়েল স্যাটিসফাইড, বেশ আত্মসন্তুষ্ট। এই যে তাই বলেছে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার, এই যে সে তার নিজের সম্পূর্ণ সম্পত্তি, এই ব্যাপারটায় সে পুরোপুরিভাবে বেশ ভালোভাবে আত্মসন্তুষ্ট। Thus, hermit-like his life he leads, nor partner of his banquet needs. And if he meets one, only feeds the faster. দেখো এখানে কি বলেছে প্রথম লাইনটায়, Thus hermit-like, অর্থাৎ হারমিট মানে কি স্টুডেন্টস? হারমিট মানে হচ্ছে কি সর্বত্যাগী সন্ন্যাসী, যারা কিনা বাড়িঘর ছেড়ে সন্ন্যাসী হয় তাদেরকে হারমিট বলা হয়। অ্যান্ড হিয়ার দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ হারমিট বিকজ সন্ন্যাসীদের নিজের বাড়ি ঘর থাকে না, কারো কিছুর সঙ্গে যুক্ত থাকে না। অ্যান্ড সেম ওয়ে স্নেল কি করে না, সে একলাই থাকে, সে তার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা কারোর সঙ্গে সে যুক্ত নয়। দ্যাট ইজ ওয়াই স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ এ হারমিট। তো সেইটাই বলা হচ্ছে দ্য হারমিট লাইকস, একজন সন্ন্যাসীর মতো, হিজ লাইফ হি লিডস, তার জীবনটা সে অতিবাহিত করে, তার জীবনটা সে একলাই অতিবাহিত করে, তার অন্য কোনো সঙ্গী সাথীর জন্য সে অত চিন্তিত নয়, তাই সে একলাই তার জীবনটা অতিবাহিত করে। সেই জন্য বলা হচ্ছে দ্য হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, এইভাবেই সন্ন্যাসীর মতো সে তার জীবনটা অতিবাহিত করে। নর পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস, নর পার্টনার, পার্টনার মানে কি সঙ্গী সাথী, কিসের সঙ্গী সাথী সেটা বলা হয়েছে দেখো, ব্যাংকোয়েট, ব্যাংকোয়েট মিনস ভোজ, একসঙ্গে বসে খাওয়া, বিশেষত সন্ধ্যাবেলার যে নৈশকালীন যে ভোজটা হয় সেটাকে ব্যাংকোয়েট বলা হয়। অ্যান্ড ইন এ ব্যাংকোয়েট হোয়াট পিপল ডু, তারা একসঙ্গে সবাই একসঙ্গে বসে অ্যান্ড দে গেট টুগেদার অ্যান্ড টকস টু ইচ আদার, এবং তারা এনজয় করে এবং তার সঙ্গে খাবার খায়, পান করে, তার মানে এটা সেই সময়টাকে খুব ভালোভাবে কাটায়। তার মানে কি ইন এ ব্যাংকোয়েট একটা পার্টনার, একজন অন্যজনের সঙ্গীত দরকার হয়। তাহলে এই যে নৈশভোজের সময় সঙ্গীত দরকার হয়, কিন্তু দেখো স্নেলের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই যে কোনো সঙ্গী সাথীর দরকার, তার নৈশভোজের জন্য কোনো সঙ্গী সাথীর দরকার, এরকম কোনো ব্যাপার নেই। সে একলাই থাকে, একলাই খায়, একলাই নিজের মতো জীবনটা অতিবাহিত করে। সো ইট ইজ কল্ড নর পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস, তার নৈশভোজের জন্য কোনো সঙ্গী সাথীরও দরকার নেই। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, এবং সে যদি কোনো একজনের দেখা পেয়েও যায়, একজন সঙ্গী সাথী দেখা পেয়ে যায়, সঙ্গী সাথী বলতে কি একটা স্নেল আরেকটা স্নেলের দেখা পেয়ে যায়, আরেকটা শামুকের দেখা পেয়ে যায়, হ্যাঁ, তখন কি করে, অনলি ফিডস দ্য ফাস্টার, তখন সে কী করে কেবলমাত্র তাড়াতাড়ি করে খেয়ে নেয়, তাড়াতাড়ি করে খেয়ে নেয়। ব্যাপারটা কারণটা দেখো, অন্য স্নেল এসেছে, অতএব তার খাবারে ভাগ বসাবে, তো সেক্ষেত্রে তার যে স্নেলের সম্বন্ধে বলা হচ্ছে সে কী করে তাড়াতাড়ি করে খাবার খেতে শুরু করে যাতে কিনা তার ভাগটা না দিতে হয়। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, যখন কিনা অন্য একজনের দেখা পায়, অন্য একজন শামুকের দেখা পায়, সে তাড়াতাড়ি করে খেতে থাকে। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইফ ফাইন্ডিং ইট he fails to find the master. স্টুডেন্টস, এখানে এই কবিতা স্নেলের লাস্ট স্ট্রেঞ্জারটা কি বলেছে দেখো, হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, এর মানেটা হচ্ছে গিয়ে কেউ যদি তাকে খুঁজতে যায়, অর্থাৎ এখানে স্নেলকে কেউ যদি খুঁজতে যায়, শামুককে যদি কেউ খুঁজতে যায়, তখন তার অবস্থাটা হবে যেন অন্ধের থেকেও খারাপ অবস্থা, অন্ধের থেকেও অধম অবস্থা হবে। অন্ধ যেমন দেখতে পায় না, তেমনিভাবে আমরাও যদি খুঁজতে যাই আমরা শামুককে খুঁজে পাবো না। শামুক সবসময় আমাদের চোখের আড়ালে থাকে। এছাড়াও দেখো, শামুককে যে আমরা যদি খুঁজতে যাই তখন কি হয় না, কেন খুঁজে পাবো না সে সম্পর্কে এর পরের লাইনটা বলেছে, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড। হি এখানে বলতে স্নেলকে বোঝানো হয়েছে, হি অ্যান্ড হিজ হাউস, সে এবং তার বাড়িটা অর্থাৎ তার খোলসটা, মানে স্নেলের যে বডি এবং স্নেলের যে শেল অর্থাৎ খোলসটা, দে আর সো কম্বাইন্ড, এরা এতই নিবিড়ভাবে সংযুক্ত যে ইফ উই ট্রাই টু ফাইন্ড ইট, আমরা যদি এটা খুঁজতে যাই, উই ক্যানট ফাইন্ড ইট, কেননা আলাদা করা যাবে না। অ্যান্ড কি আমরা যদি ব্যাপারটা কি হয়, আমরা যদি স্নেলকে ধরতে যাই, কী হবে, স্নেলটা ভয় পেয়ে ইট উইল স্ট্রিং ব্যাক ইনটু ইটস শেল, এর হাউসের মধ্যে ঢুকে পড়বে।
তো সেক্ষেত্রে ভয় পেয়ে যে ঢুকে যাচ্ছে, তার ফলে পুরো আমরা দেহটা দেখতে পাচ্ছি না। অ্যান্ড সামটাইম অনলি দ্য হেড কামস আউট, শুধুমাত্র মাথাটা বেরিয়ে আসছে এবং এর যে স্নেলের যে সুঁড়গুলো সেগুলো দেখা যায়, অ্যান্টেনাগুলো। তার মানে কি আমরা কখনোই পুরো শরীরটা দেখতে পাই না। তাই বলা হয়েছে যে হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড। কেউ যদি একে দেখতে যায় তাহলে তার অবস্থাটা হবে ওই অন্ধের থেকেও খারাপ, অর্থাৎ অন্ধের থেকেও অধম অবস্থা হবে। এর পরের লাইনে কি বলেছে, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড দ্য মাস্টার। কেউ যদি দেখতেও পায়, কি দেখবে, এর মালিকটাকে দেখতে পাবে না, দ্য মাস্টার অর্থাৎ প্রভু, অর্থাৎ মালিককে দেখতে পাবে না। কাকে দেখতে পাবে, অনলি দ্য শেল, অনলি মানে এর যে বাইরে যে খোলসটাকে দেখতে পাবে, শেল, SHEL, শেল মানে এর খোলস, খোলসটাকেই শুধু দেখতে পাবে। তাই বলেছে ইফ ফাইন্ডিং ইট, কেবল যদি কিছু যদি দেখতে পায়, কিছু যদি দেখতে পায় সেটা দেখতে পাবে যেটা সেটা খোলস। সেই জন্যই বলেছে হি ফেলস টু ফাইন্ড দ্য মাস্টার, অর্থাৎ এর প্রভুকে দেখতে পাবে না। সো স্টুডেন্টস, আই এম শিওর ইউ হ্যাভ এনজয়েড টুডেজ ক্লাস। আজ স্নেল কবিতাটা নিয়ে আলোচনা করা হলো, প্রতিটি লাইনের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বাংলায় অনুবাদ করে দেওয়া হলো। এভাবেই তোমাদের ক্লাসের প্রতিটি লেসনের সহায়ক ক্লাস পাবলিশ করা হয়েছে, যেগুলোতে লেসনগুলোর বাংলায় অনুবাদ এবং এক্সপ্লেনেশন করা হয়েছে। এছাড়াও তোমাদের যে স্কুল থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধানমূলক ভিডিও পাবলিশ করেছি, সেগুলো দেখতে পারো। সেগুলো যাতে তোমাদের কাছে সময় মতো পৌঁছে দিতে পারি, সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই বাই।